বেশ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম, তোমাদের এই ক্লাসগুলোতে যে লাইভ ক্লাস হচ্ছে, বিশেষ করে জিকের, দেখো এই লাইভ ক্লাসে মাত্র 5 থেকে 7 জন তোমরা জয়েন করেছো, এবং আহ, এই গ্রুপটার মধ্যে প্রায় 40 জন মতো আছে যাদেরকে আমরা ক্লাস করার সুযোগ দিয়েছি, বাট ক্লাস তো করেই না তেমন। তো আমরা ভাবছি যে যেহেতু পরীক্ষাটা সামনে আসছে এবং টিচার যারা পড়াচ্ছেন তাদের কাছে এটা একটা বিরক্তির বিষয়, 4-5 জন ক্লাসে থাকো, কখনো কোনো 2-3 জনও থাকো শেষের দিকে। তো সেই জায়গা থেকে যদি আমরা এই লাইভ ক্লাসটাকে অফ করি, আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এবং নোট গুলো আরো বেশি বেশি করে প্রোভাইড করি, সেটা কি ঠিক আছে? কারণ তোমরা যখন ক্লাস করো না লাইভ, তখন তো আমাদের এই টিচারের যে টাইম বের করে উনি ক্লাস করান, উনিও খুব বিরক্ত। তো সেক্ষেত্রে তোমাদের কি অভিব্যক্তি বা মতামত বলো। বলো। শুধু জিকের জন্য বললেন না, ম্যাথস এর ক্লাসের কথা না, বলছেন? ম্যাথের ক্লাসটা আমরা এই মুহূর্তে বন্ধ করব না। সেটা ক্লাস যদি কেউ নাও করে, রেকর্ডিং দেখে নেবে। শুধু জিকের কথাটাই বললাম। স্যার বুঝে গেল? স্যার বলো। স্যার বলছিলাম, লাইভ ক্লাস বন্ধ করলে তো আমারই প্রবলেম হবে খুব বেশি, কিন্তু বিকজ যদি তিন জিকেটাও। চারজন স্টুডেন্টের বেশি ক্লাস না করে, তখন যে টিচার ক্লাস করান সেটা তার পক্ষে খুব অপমানজনক। কারণ আমাদের এই যে যারা টিচার, তারা প্রচুর স্টুডেন্ট পড়িয়ে অভ্যস্ত। আমরা দীর্ঘদিন ধরে এই একই কথাই বলে আসছি। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে কি, ক্লাসটা তোমাদের। আমাদের মনে হয় যে এই প্রথম ইনস্টিটিউশন যারা নিজেরা ক্লাস দিতে চাইছে বা দেয়, কিন্তু স্টুডেন্ট জয়েন করে না, বা তারা ভাবছে যে যেহেতু এটা একটা মক টেস্টের ব্যাচ, তো এটা তো আর অ্যাকচুয়ালি লাইভ ক্লাসের ব্যাচ না, মক টেস্টের ব্যাচ। তো তারা ভাবছে যে মক টেস্টের প্রশ্ন এবং উত্তর প্লাস হচ্ছে গিয়ে তার সঙ্গে যদি স্টাডি ম্যাট, যেটা আমরা এক্সেস দিয়ে দিয়েছি, যেমন ধরো কালকে আমাদের পুরো স্টাডি ম্যাট দিয়ে দিয়েছি, এটা তো একদমই দেওয়ার কথা তোমাদের ছিল না। তো আমরা সবসময় বেশি কিছু দেওয়ার চেষ্টা করি, তো সেটা দিয়ে দিয়েছি। তো সে তাতেই তারা খুশি, বা তারা তাতে তারা পড়ে নিতে পারছে, বা যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে তারা ভাবছে এগুলো পড়ে নিলে হবে। আর একথা সত্যি যে জিকের ক্ষেত্রে নিজেরা পড়ে নেওয়াই যায়, এটা আহামরি কিছু বিষয় না জিকেটার ক্ষেত্রে আমি বলতে চাইছি। তো আমার মনে হয় যে সেটাই সবাই করছে, তো সেই জায়গা থেকেই আমি এটা তোমাদেরকে বলছিলাম। তোমাদের কি কি মত? বাট স্যার, যে পিডিএফ গুলো দেওয়া থাকে সেগুলো ইনকমপ্লিট থাকে, যখন ম্যাম সেই ক্লাসগুলো করানো হয় তারপরেই সেগুলো কমপ্লিট একটা মানে স্টাডি মেটেরিয়াল হিসাবে তৈরি হয়। বিকজ আমি এর আগেও ক্লাস করেছি, তখনও পিডিএফ যখন সেন্ড করা হতো, পিডিএফ এর সমস্ত ইনফরমেশন যে দেওয়া থাকতো তা তো না। ম্যাম যখন ক্লাস করাতো, ম্যাম সেটা বোঝাতো, ম্যাম সেটাকে কমপ্লিট একটা স্টাডি মেটেরিয়াল করে দিত। ওই কারণে আমার হুম, কমফোর্টেবল এটাই যে লাইভ ক্লাস হওয়া উচিত। উচিত, একদমই তাই। কিন্তু স্টুডেন্ট যদি জয়েন না করে, রহমান, আমাদের কি করণীয় বলো? আমাদের কি দোষ? এটা একটা কথা বলি রহমান, মানে স্পষ্ট করে বলি তোমাকে। আমাদের এই ব্যাচটার যে কোর্স ফিস ছিল না, মানে এই জাস্ট 3 মাসের জন্য 299 টাকা, এটা ভীষণই একটা ন্যূনতম। এবং তোমরা শুনলে অবাক হবে, ম্যাডামও রয়েছেন আমার সঙ্গে, এই টিচারের ফিস না ইনস্টিটিউশনের নিজের তরফ থেকে যাচ্ছে। তোমাদের ওই ফিসে কোনোদিন এই ব্যাচ চালানো যায় না। তো তার ফলে আমার মনে হয় যে স্টুডেন্টদের কোনো তাগিদই নেই। মানে আমি ভীষণ রেগে আছি তোমাদের উপরে, এটাও ঠিক। আমাদের টেট ব্যাচে কখনো এরকম হয় না। তো যাই হোক রহমান, আশা করি অসুবিধা হবে না। ম্যাডাম আপাতত কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা তো নোট অলমোস্ট সব দিয়েই দিয়েছি। আমাদের যত নোট ছিল মানে ইনস্টিটিউশনের এভরিথিং 182 পেজ করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং তোমরা যদি বলো আরো হেল্প করবো, আমাদের সায়েন্সেরও এক গাদা মেটেরিয়ালস আছে, সেটা না হয় একটা বই আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে সেগুলো পড়ার পড়ার পরে তোমরা সময় পাবে না। আর ম্যাডাম কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরপর দিয়ে যাবেন, প্রতি সপ্তাহের গুলো, ঠিক আছে? আপাতত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এরকম ভাবে চলুক। তারপরে আমি একটা ভোট করব গ্রুপে, যদি মনে হয় যে ক্লাস দরকার আছে, দেন আবার ম্যাডাম ক্লাস করবে শেষ মুহূর্তের দিকে। ঠিক আছে আমার প্রপোজালটা? স্যার, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি স্যার, জিকে পার্টটা আপনি যেটা বলছেন বুঝলাম, পড়ে হুম। নেওয়া যায়। এই সিএ পার্টটা, কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটার উপর ক্লাসটা হলে খুব ভালো হয়, তার কারণ কারেন্ট অনেক অ্যাফেয়ার্স টপিক এর নোট থাকে কি দেবেন, যেগুলো ওখানে খুব একটা কিছু বোঝানোর তো সেইভাবে কিছু ওনার থাকে না। কিন্তু তা সত্ত্বেও যদি মানে দুটো একটা তিন হিউজ দুটো ক্লাস স্কিপ কারেন্ট করো, অ্যাফেয়ার্স তো আমি অনেকটা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দুটো ক্লাস স্কিপ করো, 2-3টে ক্লাস, তারপর যদি প্রয়োজন পড়ে উনি
প্রতি সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে করিয়ে দেবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর যদি প্রতি সপ্তাহে ক্লাস হয় সেটা পসিবল না। প্রতি সপ্তাহে এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয় না যেগুলো তোমাদের দরকার আছে, সেটা নিয়ে একটা ক্লাস করানো যায় না 1.5 ঘন্টা বা 2 ঘন্টার। ওটা সাধারণত আমরা 1 মাসে একটা বা 15 দিনে একটা করে করাই। তো দুটো করে ক্লাস হতে, মানে দুটো করে সপ্তাহ যেতে দাও, যত কারেন্ট অ্যাফেয়ার্স জমবে সেগুলো মিলিয়ে একসঙ্গে একটা ক্লাস করে দেবে ম্যাডাম। ঠিক আছে? ওকে। ম্যাডামের কি মত? ম্যাডাম বলুন, আমরা তো ওপেনলি আলোচনা করছি। দেখো, বিষয়টা হচ্ছে যে 182 পাতার যে নোটটা, এটা সম্পূর্ণভাবে আমার তৈরি। আমি তোমাদেরকে জাস্ট, তোমরা আগের দিন আমাকে বলেছিলে যে তোমাদের বাদবাকি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো কি করব, তখন আমি বলেছিলাম যে এই নোটসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রোভাইড করে। তো সেই মেটেরিয়ালসটা আমি দিয়ে দিয়েছি। আমি আজকে তোমাদের ক্লাসে বিশেষ কিছু নয়, জাস্ট এটা কিভাবে তোমাদেরকে পড়বে আমি বলে দেবো সেটা। এছাড়াও আজকের ক্লাসে আমি আরেকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা টোটাল জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, একদম 2024 কারেন্ট জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমি করে দিয়েছি রেডি। ওটা তোমরা রেডি করবে ডিসেম্বর আর জানুয়ারি, ঠিক আছে? 2 মাস হয়ে গেল। এর আগেও তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। তবুও আমি বলছি জুলাই মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যা কারেন্ট অ্যাফেয়ার্স হবে, পিএসসি যা প্রশ্নর, দেখো যা প্রশ্নর হবে, মানে ধরে নেওয়া যেতে পারে যে সম্ভাব্য প্রশ্নপত্র যেভাবে হবে, তাতে সিট সংখ্যা এতটাই কম যে পিএসসি পিছনের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওটাকে স্ট্যাটিক জিকে পাঠ করেও আসতে পারে, বা কারেন্ট অ্যাফেয়ার্স এর পাঠ করেও তোমাদেরকে দিয়ে দিতে পারে। আই মিন 2023টা পুরো আমার সাজেশন অনুযায়ী ভালো করে পড়ে যাও, যতটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আর 2023 পুরোটার যদি পড়বে, কিন্তু মনে রাখাটা খুবই ডিফিকাল্ট, এত কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো সেই কারণে জুলাই মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ভালো করে পড়ে যাও। তাহলে জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়ে যাও, আর প্রথম জানুয়ারি টু জুন যেটা আছে মোটামুটি ভাবে একটা দেখে যাও। তো আমি এই জুলাই থেকে ফেব্রুয়ারি মাস তোমাদেরকে একদম টোটালি স্টাডি মেটেরিয়াল হিসেবে ঠিক এই 182 পাতা যেভাবে নোটটা করে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সটাও সেইভাবেই সাজিয়ে দেবো। এবং সেখানে টোটালি কোনটা ধরো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস, মানে কাকে কাকে নিয়োগ করা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক যে ডিফেন্সের যে সমস্ত রয়েছে যে নিউজগুলো, যেগুলো ন্যাশনাল নিউজ, যেগুলো ইন্টারন্যাশনাল নিউজ, কেউ কেউ মারা গেছে, তারা কি ফিল্ডের সঙ্গে যুক্ত। মূলত মারা যাওয়াটা প্রশ্ন তো আসে না, প্রশ্ন আসে যে যিনি মারা গেছেন তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, বা আমরা কেন তাকে চিনি, বা তিনি কি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। এবং গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে পিএসসি যেগুলো বেশি গুরুত্ব দেয় আমি বলবো অতি অবশ্যই নোট ডাউন করো, যেমন পুলিৎজার, যেমন নোবেল, যেমন ম্যাক্সেসে, যেমন রিসেন্টলি গ্র্যামি অ্যাওয়ার্ডস বেরিয়েছে, তোমরা দেখেছো জাকির হোসেন গ্র্যামি পেয়েছে। এই ধরনের পুরস্কারগুলো বেশি করে আসে, ঠিক আছে? তো এই জায়গাগুলো, তো এই সমস্ত জায়গাগুলো করে যাওয়া, আমি তো বলেই দিলাম যে পুরো ফেব্রুয়ারি মাস অব্দি আমি রেডি করে দেবো জুলাই থেকে। আমার মনে হয় যে এগুলো ক্লাসে আর বিশেষ কিছু, আর দেখো এই কজনের জন্য ক্লাস, 8 জন বোধহয় 8 থেকে 9 জন জয়েন করেছো ক্লাসে, ঠিক আছে? ম্যাক্সিমাম 10 জন। হ্যাঁ এই ম্যাডাম, 10 জনের জন্য ক্লাস করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। না আর তাও বাকিরা দেখো, করাবো। তোমাদের মধ্যে মাত্র 2-3 জন তোমরা প্রশ্ন, মানে তোমাদের অসুবিধা হচ্ছে করো। সেটা জানিয়েছো, বাকিরা সবাই একদম চুপচাপ। ম্যাডাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। মানে অ্যাকচুয়ালি একজন ক্লাস করলো, একজন ছাত্র থাকলো, সে আমাদের ছাত্র। তো আমরা ক্লাসটা কমিটেড করানোর জন্য বলেছিলাম, তো করাবো। মানে ক্লাস ওরকম ভাবে অফ তো করা যায় না, এটা এথিক্স এর বাইরে, আমি কোনোদিন এরকম করিনি। তো আমরা ক্লাস করাবো। আপনি যেটা করুন সেটা হচ্ছে, আপনি তো স্টাডি ম্যাট ওদেরকে ফুললি দিয়ে দিয়েছেন, ওদেরকে একটু পুরোটা ভালো করে পড়তে বলুন, একটা সময় দিন, 15 দিন ধরুন সময় দিন। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটুখানি প্রতি সপ্তাহে আপনি একটু দিয়ে যান, ঠিক আছে? আমরা একটু পরীক্ষামূলক ভাবে 2 সপ্তাহ দেখি যে ওদের টোটাল যেগুলো আপনি দিয়েছেন স্টাডি মেটেরিয়াল সেগুলো পড়ে ফেলেছে কিনা, বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ছে কিনা। তারপর আমরা আবার ক্লাস কন্টিনিউ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটাই কথা বলার আছে যে দেখো, আমার ক্লাস তো হিসেব মতো তোমাদের যেভাবে আমি করাবো সেটা হচ্ছে নেক্সট উইকে তোমাদের ক্লাস নেই, তার পরের উইকে ক্লাস আছে। তো তোমরা যেটা একটা কাজ করো, যেভাবে আমি আজকে বলে দিচ্ছি, আগে পড়াটা সেভাবে রেডি করো। যদি দেখো যে কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে, স্যারকে তখন জানাও যে এই জায়গাতে অসুবিধা হচ্ছে, তখন মানে ম্যামের ক্লাস দরকার, তো স্যার ডেফিনেটলি ক্লাস দিয়ে দেবেন, ঠিক আছে? এবার বলো তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কি? ঠিক আছে, আপনি ওদের সাথে একটু আলোচনা করে নিন, তাহলে ক্লাসটা, আজকের ক্লাসটা হচ্ছে কন্টিনিউ করুন, এবং পুরো বিষয়টাকে একটু ভালো করে বুঝিয়ে দিন।
আর ক্লাস আমি আবারও বলছি, ক্লাস এরকম ভাবে বন্ধ করা যায় না, বা আমি করার পক্ষপাতী নই, কিন্তু তোমাদের একদমই ক্লাস কেউ করে না, ফলে টিচাররা যারা এতটা সময় বের করেন মানে পুরোটা ওনাদের শিডিউল বাদ দিয়ে, ওনারা অন্য অন্য মানে অন্য অন্য বিষয় তো পড়ান, তো সেটা বাদ দিয়ে করেন, কিন্তু তোমরা ক্লাস না করলে তখন টিচারের কাছে এটা হতাশাজনক বিষয়। বা তোমরা অনেকে এখানে আমাদের টেটের স্টুডেন্ট আছো, জানো আমাদের টেটের ব্যাচে তো মানে জয়েন করতে পারে না, 100 জন 150 জন হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ফুডের এই পরীক্ষাটার প্রতি অনেকেই আগ্রহ সেইভাবে দেখায় না, যেহেতু সিট সংখ্যাটা কম আছে, আমি সেটা বুঝতে পারছি। আর যেহেতু এটা মক টেস্টের ব্যাচ, সেটা একটা কারণ। তো আমরা আমাদের পরীক্ষা বা ক্লাস যেরকম ভাবে বলা আছে সেরকম ভাবেই দেবো। তোমরা জাস্ট একটু ওয়েট করো এবং যত স্টাডি ম্যাট দেওয়া হচ্ছে সেগুলো পড়ে ফেলো। আর উপরি পাওনা হিসেবে আমরা দেখছি সায়েন্সের স্টাডি ম্যাট গুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। তবে একটা অনুরোধ করব, এগুলো কিন্তু পেইড ব্যাচের, আমাদের আগে 5 মাসের একটি কোর্স হয়েছিল ফুডের, বা তোমরা করেছো অনেকেই, সেই ব্যাচের কিন্তু নোট। তো কিছু স্টুডেন্ট তা সেই ব্যাচেরও আছো, যারা নেই শুধুমাত্র মক টেস্টে অ্যাডমিশন নিয়েছো, প্লিজ এটা অন্য কোথাও শেয়ার করো না। আমরা আমাদের স্টাডি ম্যাটটা বিশ্বাস করে তোমাদেরকে দিচ্ছি, যদিও সেটা দেওয়ার কথা কোনোভাবেই ছিল না, বা এটা মানে উপযাচক হয়ে তোমাদের যাতে পাশ করো, একটা চাকরি পাও, সেই কারণে দিচ্ছি। কারণ আমাদের টেটের প্রচুর স্টুডেন্ট এবছর চাকরি পেয়েছে, এখন অব্দি আমাদের প্রায় যা হিসাব রয়েছে আমাদের কাছে পাঠিয়েছে, তাতে 132+ স্টুডেন্ট এখন অব্দি আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে, এই জয়েন করে ফেলেছে সবাই প্রায়। তো সেই জায়গা থেকে এত সংখ্যক ছেলে মেয়ে চাকরি পেয়েছে টেটের ক্ষেত্রে, তো অন্য পরীক্ষার ক্ষেত্রে আমরাও পরীক্ষামূলক ভাবে পড়ানো শুরু করেছিলাম, আশা করব কিছুজন সফল হবে। তো সেই জায়গা থেকে খুব ভালো করে পড়াশোনাটা করো। কারো কোনো বক্তব্য থাকলে বলো, তারপর আমি লেফট করে যাচ্ছি, ম্যাডাম ক্লাস কন্টিনিউ করবেন। কারো কোনো বিষয়ে কথা থাকলে বলো। নেই। আহ সুব্রত আচার্য, বলুন। কৌশিক মল্লিক, প্রিয়া রয়, চিন্ময় চ্যাটার্জি রয়েছো, মৌমিতা নিয়োগিত বলেইছো, কাকলি কিস্কু রয়েছো, আর রহমান রয়েছো। বেশ, ঠিক আছে, তোমরা ক্লাস করো, তোমরা অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আগেও ক্লাস করেছো। আর বেনাসির, ইয়াসমিন রয়েছো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, ক্লাস করার সঙ্গে সঙ্গে টিচারের সাথে একটু কমিউনিকেট করবে, কথা বলবে, উনি প্রশ্ন করলে একটু উত্তর দেবে। তোমাদের এই এত কম জয়েন করো, তারপরে ওনারা প্রশ্ন করেন উত্তর দাও না, এগুলো কিন্তু খুব বিরক্তকর। মানে তোমরা এরপরে কোনোদিন টিচার হবে, বা যদি অনেকেই আছো যে অন্য চাকরিও পাবে বা টিচার হবে, তখন কিন্তু বুঝতে পারবে যেটা একটুখানি অন্যরকম বিষয়। ঠিক আছে, তো যাই হোক, ম্যাডাম অনুরোধ করবো ক্লাসটা কন্টিনিউ করার জন্য, আমি লেফট করে যাচ্ছি। ওকে, দেখো যেটা বলছিলাম, ঠিক আছে, এই যে স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে, ঠিক আছে, জিওগ্রাফি দেখো, যেহেতু এটা একটা এই ক্লাসগুলো, এটা টোটাল 16টা ক্লাসে তো এই ক্লাসটা করানো হয়েছিল, এই পুরো তো বুঝতে পারছো যে সেখানে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে ক্লাসটা হয়েছিল। তার কারণ হলো যে জিওগ্রাফিতে প্রত্যেকটা টপিক দেখো ওপরে এইভাবে তোমাদেরকে লেখা আছে, নোটসটা পড়ো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি তো আছি তারপরে, ঠিক আছে, যখনই যে জায়গায় যা প্রবলেম হবে সেটা, আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আজকেই আমাকে প্রশ্ন করো। যদি কারোর কোনো কিছু মনে হয় যে ম্যাম এটা দিলে এর পরেও ভালো হয়, আমি টপিক গুলো বলে দিচ্ছি একবার করে। এটা জিওগ্রাফির একটা চ্যাপ্টার, ঠিক আছে, তারপরে মোটামুটি ভাবে আমি পুরোটাই তোমার কি বলে কভার করার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইতিহাসের বই, বিশেষ করে মধ্যযুগের ঐতিহাসিক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কার লেখা, এই ধরনের প্রশ্ন আসে। মধ্যযুগের ঐতিহাসিক গ্রন্থ এটা, ঠিক আছে, এই জায়গাটা সকলে দেখে নাও একবার করে। তাহলে প্রথম টপিকটা ভূগোলে ছিল, পরেটা ছিল মধ্যযুগ। ম্যাম একটা কথা বলছিলাম, হ্যাঁ বলো বলো। বলছি এটার সূচনা পত্রটা নাই প্রথম পেজে, দেখো, যদি ভালো হতো তাহলে। হ্যাঁ সূচনা পত্রটা দিয়ে দিলে বেটার হতো, এটা ঠিক কথা, কিন্তু আমরা তো এটাকে বই আকারে বা তোমাদের ইবুক যেরকম করে দিয়েছি প্রাইমারি টেটের সময় বা অন্যগুলো, এটা তো ওইভাবে ভাবা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে এটাকে তোমাদের আপাতত পড়বার জন্য জাস্ট রেডি করে দেওয়া হয়েছে। তো আপাতত তোমাদের ওই পরপর একটু টপিক গুলো যেহেতু লেখা আছে সেই ধরে তোমরা পড়াটা করতে থাকো, এবং এটাকে যদি সেইভাবে হতো যে এটা নির্দিষ্ট মানে এইভাবে ক্লাসের মধ্যে যদি না দিতাম, তাহলে এটাকে ওইভাবে মানে ইতিহাসগুলো এক জায়গায় করে দিতাম, ভূগোলগুলো এক জায়গায় করে দিতাম, সেটা করে দিলে তোমাদের অনেক সুবিধা হতো, কিন্তু সেটা করে দেওয়াটা এই মুহূর্তে এত শর্ট টাইমে পসিবল নয়, ঠিক আছে।
যেমন এই যে ঐতিহাসিক গ্রন্থ, আগের ঐতিহাসিক গ্রন্থগুলো তোমরা দেখলে, এগুলো আমি বারবার বললাম মধ্যযুগের, অর্থাৎ সুলতান যুগ এবং মোঘল যুগ। তোমরা জানো মিডিয়াভাল হিস্ট্রি এই দুটো তোমার কি বলে মানে আর কি এই দুটো যুগকে তোমার কি বলে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সুলতানি যুগ এবং মোঘল পিরিয়ড, এই ডাইনেস্টি দুটো। এরপরে ঐতিহাসিক গ্রন্থ যেগুলো রয়েছে এগুলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ দেখতেই পাচ্ছ। আশা করি এগুলোর পরে এইগুলো পড়ে ফেললে এখান থেকে প্রশ্ন এলে অবশ্যই তোমাদেরকে এর বাইরে প্রশ্ন আসবে না। গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ, যেটা আমরা ন্যাশনাল পার্ক, যেগুলো টাইগার রিজার্ভ বলে জানি, সেগুলো কোন রাজ্যে অবস্থিত, কোন জায়গায় অবস্থিত সেটার উল্লেখ করা আছে। বেশ কিছু এমসিকিউ প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে আছে, ঠিক আছে। আমি বেশ কিছু ইয়ারের এমসিকিউ আছে, সেগুলো কোন ইয়ারে কোন পরীক্ষায় এসছে পিএসসির সেটাও মেনশন করে দিয়েছি, উত্তর পেয়ে যাবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা মানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, এই 4টে টপিকই এখানে কমপ্লিট করা আছে, প্লাস স্ট্যাটিক জিকে। তাই আমার কাছে রিকোয়েস্ট, আগামী 15 দিন এটাকে ভালো করে পড়াশোনা করো, যে নোটটা দেওয়া হয়েছে। হরপ্পা সভ্যতা, আর্য বৈদিক যুগ, প্রাচীন যুগের ইতিহাস যদি আমরা শুরু করি, একদম দেখতে পাবো প্রথমে যে হিস্টোরিক্যাল যে যুগগুলো রয়েছে, যেমন আমরা জানি যেগুলো প্রাচীন যুগ, মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, এইগুলো সাধারণত এগুলো ফুড এসআই পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়, যেটা হচ্ছে তোমার তারপরে ওই হরপ্পা সভ্যতা। তারপর হচ্ছে দেখো গণপরিষদের গঠন, এটা হচ্ছে পলিটির একটা চ্যাপ্টার, এইভাবে করে দেওয়া হয়েছে তোমাদেরকে। যতটা সম্ভব গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরা হচ্ছে। মৌলিক কর্তব্য, করের কাঠামো অর্থাৎ এটা ট্যাক্স, ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার। আগের বছর ইকোনমিক্স এরও বেশ কিছু 7-8টা প্রশ্ন এসেছিল, সেই জন্য তার উপর বেস করে এই জায়গাগুলো দেওয়া হয়েছে। ইকোনমিক্স খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ফুড এসআই এর জন্য যতটুকু গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, দেখো মৌলিক অধিকার, এগুলো পলিটির জায়গা। সম্পত্তির অধিকার যেটা বাদ দেওয়া হয়েছে পরবর্তীকালে, এই যে রাষ্ট্রের নীতি নির্দেশক সিদ্ধান্ত অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি যাকে বলা হয়, সেই জায়গাগুলো। কোনগুলো নীতি নির্ধারক জিওগ্রাফির, দেখো পৃথিবীর আকৃতি, আয়তন, অর্থাৎ এটা একদম ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হয়। সেখান থেকে কি কি প্রশ্ন আসে বা এসেছে এখনো পর্যন্ত সেইগুলো আমার মনে, তো এগুলো ভালো করে একটু দেখো। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, খাদ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, যেগুলো উল্লেখযোগ্য। আমি মনে আগের দিনও আরেকটা করে দিয়েছিলাম না তোমাদেরকে, গতিধারা, স্বাস্থ্য সাথী। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দেখো সব দেওয়া আছে। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমার মনে হয় একটা মোর দেন সাফিসিয়েন্ট মেটেরিয়াল। বৌদ্ধ ধর্মের এই পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বুদ্ধিস্ট কাউন্সিল কে কার আমলে হচ্ছে, কোন বছর হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, সেই সময় প্রিস্ট অর্থাৎ পুরোহিত বা সভাপতিত্ব কে করেন, এই এই জায়গাটা ভিভিআই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ভীষণ প্রশ্ন আসে। এই 4টা ভালো করে পড়ে যাবে। ষোড়শ মহাজনপদ, এখনকার কনটেক্সটে এই রাজ্যগুলো কোথায় অবস্থিত। মৌর্য যুগ, বিম্বিসার থেকে শুরু হচ্ছে, দেখো অজাতশত্রু, উদয়ীন বা উদয়ী ভদ্র, শিশুনাগ বংশ, কাকবর্ণ, মহাপদ্মনন্দ, ধননন্দ, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, মানে এখানে পুরোটা আপ টু গুপ্ত যুগ, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেগুলো গুরুত্বপূর্ণ, হর্ষবর্ধন, তারপরে তার পরবর্তীকালে চোল রাজাদের যে ইতিহাস, বাংলার স্বাধীন ইতিহাস, পুরোটাই কমপ্লিট করা আছে এই নোটসটার মধ্যে। একটু ভালো করে পড়ে দেখো, আমার মনে হয় যে তোমরা যেগুলো চাইছো সেটা তোমরা করতে পারবে আর কি, ঠিক আছে। এছাড়াও এই জায়গাটা দেখো, আজকাল এইখান থেকে ভীষণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে
যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো রয়েছে, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আর কি, ঠিক আছে, এই জায়গাটা। তারপরে হচ্ছে এই যে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেগুলো যেগুলো বলছি, G7, G15, কতগুলো সদস্য দেশ আছে সেগুলো। এগুলো দিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বে। ন্যাটো খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রসংঘ, ন্যাটোর সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেওয়া আছে। লেবার অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ, লেবার অর্গানাইজেশন, ফুড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারপরে হচ্ছে মনিটারি ফান্ড, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা, আচ্ছা তারপরে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে দেখবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং গ্রন্থকার, আমি আগের দিন একটা পড়াতে গিয়ে বলেছিলাম যে দেখো গ্রন্থগুলোকে আমি 3 ভাগে ভাগ করছি। একটা গ্রন্থ যেখানে হচ্ছে একদম যেগুলো স্ট্যাটিকের পার্টে পড়ে, যেগুলো সারা জীবনই গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক পার্টে যেগুলো পড়ছে স্ট্যাটিকে, যেমন এইগুলো রিপাবলিক, প্লেটোর লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, টলস্টয়ের লেখা, তোমার কি বলে সরোজিনী নাইডুর লেখা গুরুত্বপূর্ণ, শেক্সপিয়ারের লেখা, সুনীল গাভাস্কারের লেখা, নেলসন ম্যান্ডেলা এদের লেখা, জর্জ বার্নার্ড শ, মানে সাহিত্যিক থেকে শুরু করে খেলোয়াড়, অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের, এগুলো হলো স্ট্যাটিক পার্টে, সেই জায়গাটা দিয়েছি। আর যেগুলো যার অটোবায়োগ্রাফি আছে সেটা দিয়েছি। এমনিতে তোমাদের অটোবায়োগ্রাফির আমি একটা আলাদা লিস্ট দিয়েছি, যেগুলো একদম রিসেন্ট অটোবায়োগ্রাফি। তাহলে এই বইগুলো পড়লে আশা করছি মনে রাখলে তার তো আর অন্য কোনো জায়গায় মানে সমস্যা হওয়ার কথা নয়। প্রচুর MCQও পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে, দেখো এইভাবে দিয়েছি MCQ গুলো করে। MCQ গুলো পড়বে, উত্তরগুলো সব করে দেওয়া আছে প্রত্যেকটা MCQর। এই যে বাংলার স্বাধীন যে নবাব, ঠিক আছে, নবাব অফ বেঙ্গল, যে মুর্শিদ কুলি খাঁ, তাকে দিয়ে যে শুরু হয়েছিল, সেই পুরো লিস্টটা পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মুর্শিদ কুলি খাঁ, মীর জাফর, মীর কাসিম, প্রত্যেকের কথা আছে। ভক্তি আন্দোলন, কবির, রামানন্দ, নামদেব, শ্রী চৈতন্য, এই প্রত্যেকের কথা। পরবর্তীকালে মীরাবাই, ভারতবর্ষের মাটি, জলবায়ু অর্থাৎ মৃত্তিকা, জলবায়ু, এই পোর্শনটা রয়েছে। উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, এটা জিওগ্রাফির পোর্শন। এই যে আচ্ছা, এই লিস্টটা ভালো করে পড়বে, যে এই যে ঝড়গুলো হয়, আঁধি কোথায় দেখা যায়, কালবৈশাখী কোথায় হয়, আম্র বৃষ্টি কোথায় হয়, কফি বৃষ্টি কোথায় হয়, অনেক সময় কি করে এই ইংলিশ ভার্সন গুলো দিয়ে দেয়, চেরি ব্লজমস, ম্যাঙ্গো শাওয়ার, টি শাওয়ার, লু, ঠিক আছে, এগুলো। এই যে বৃষ্টির ছায় অঞ্চল কোনটা, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন অঞ্চলে দেখা যায়, বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনগুলো, এগুলো থেকে ভীষণ প্রশ্ন আসে পিএসসি তে, এগুলো দেখে যেতে হবে। এলনিনো কি, এলনিনো এখন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানছো রিসেন্টলি বলছে যে এবারে মানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গরম পড়বে, একটা নিউজে এসছে। কারণটা কি, বেসিক্যালি এবছর এলনিনো হয়েছে। এলনিনো কোন জায়গায় দেখা যায়, এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এক এলনিনো কথার অর্থ কি, 2 হচ্ছে এলনিনো কোথায় দেখা যায়। এলনিনো দেখা যায় দক্ষিণ প্রশান্ত সাগর অর্থাৎ চিলির জায়গায় দেখা যায় এটা, আর এটা হচ্ছে একটা নিরক্ষীয় উষ্ণ স্রোত, এটা দক্ষিণমুখী নিরক্ষীয় উষ্ণ স্রোত, ঠিক আছে, এই 3টে জায়গা থেকে এর প্রশ্নটা আসে। এটা হলে কোথাও খরা হতে পারে, কোথাও খুব গরম পড়তে পারে, কোথায় খুব বৃষ্টিপাত হতে পারে, কোথাও ঝড় হতে পারে, এই জায়গাগুলো। তো যে বছর এলনিনো হবে সেই বছরে গুলোতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে, ঠিক আছে। এলনিনো আর লানিনা, লানিনা হচ্ছে এলনিনোর ঠিক অপোজিট। সিমিলারলি লানিনা কোন জায়গায় দেখা যায়, লানিনার
তোমার কি বলে, এটা হচ্ছে, ওটা যদি উষ্ণ হয় তাহলে এটা হচ্ছে শান্ত শীতল স্রোত, ঠিক আছে। এই জায়গাটা লা নিনা কোথায় দেখা যায়? এটা হচ্ছে তোমার ওই যে পেরু, পেরু অঞ্চলে হাম্বোল্ট স্রোত, এটা 3 থেকে 7 বছর অন্তর লা নিনা এগুলো দেখা যায়। তাহলে এগুলো ভালো করে পড়তে হবে, আমি ডাক দিয়ে দিলাম, যে যে জায়গাগুলো বলে দিচ্ছি ভালো করে পড়ো। এইখান থেকে প্রশ্ন আসে যে ভারতের সংবিধানের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোন বিদেশি সংবিধান থেকে গৃহীত হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি: মৌলিক অধিকার, একক নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগ, মৌলিক কর্তব্য, তারপরে হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যেগুলো পরীক্ষায় আসে, যুগ্ম তালিকা, প্রস্তাবনা, সংবিধান সংশোধন, এইগুলো এগুলো বেশি ভালো করে পরীক্ষায় পড়ে যেতে হবে, যেগুলো যেগুলো দাগ দিলাম, বহুবার পরীক্ষায় এসেছে যেগুলো। বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। ভারতীয় পার্লামেন্টের গঠনতন্ত্র, অনেক বড় নোট এটা, প্রত্যেকটা জায়গায় অনেকটা কভার করে যাবে এই নোটটা পাওয়ার পর। ভারতের ভূপ্রকৃতি খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস বলবো, ভারতের ভূপ্রকৃতি পড়তে গিয়ে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে, দেখো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সবই আছে এখানে। এই নোটের মধ্যেই দেখতে পাবে যে তোমাদের যে বললাম ভূপ্রকৃতি, অর্থাৎ যে উল্লেখযোগ্য যে পর্বতমালাগুলো রয়েছে, তার যে উচ্চতম যে হাইস্ট যে পিক গুলো রয়েছে, সেগুলো সব আছে। নদ নদী, প্রত্যেকটা নদী কোথা থেকে উৎস হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, তার উপনদী কি কি, যে সমস্ত তহবিল গুলো রয়েছে সেগুলো, উইথ এমসিকিউ এতটা নোট পাওয়া। তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ এই যে সংবাদপত্র গুলো রয়েছে আইএনএম এর ক্ষেত্রে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত যে পত্র পত্রিকা, তার যে সম্পাদক, সেইগুলো। তপশিল, গুরুত্বপূর্ণ ধারা, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এই যে গুরুত্বপূর্ণ পার্ট, দেখেছো যতগুলো অংশ আছে, অংশগুলোর গুরুত্বপূর্ণ বিষয় তুলে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়। গুরুত্বপূর্ণ তপশিল, 12টা তফসিল রয়েছে তোমাদের, 12টা তফসিলে কোন তফসিলে কি কি আছে সেগুলো সব লিখে দিয়েছি। গুরুত্বপূর্ণ ধারা, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংবিধানে, দেখো ধারা, তফসিল, পাঠ, সংবিধান সংশোধনী, কিচ্ছু বাকি রাখিনি। যাবতীয় যা শৈল শহর আছে সেগুলো, পর্বতমালায় যেটা বলছিলাম, দেখো এই লিস্টটা, ভারতের পর্বত শৃঙ্গ এবং তাদের অবস্থান, কোথায় অবস্থিত সেইগুলো। গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, যে সমস্ত ভারতের উল্লেখযোগ্য শহরগুলো রয়েছে সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, সেই জায়গাটা। যে নদী প্রকল্পগুলো রয়েছে সেগুলো। ফসল অর্থাৎ খারিফ শস্য, রবি শস্য কোন সময় তোলা হয়, তার জন্য কত ডিগ্রি জল, কি ধরনের জলবায়ুর প্রয়োজন, কি ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস, পৌরসভা, এই যে দুটোর ভূমিকা রয়েছে ভারতীয় সংবিধানে, সেটা আলেকজান্ডারের একটা অধ্যায় রয়েছে সেই জায়গাটা। এবার এটা এসো, এবার স্ট্যাটিক জিকের পার্টটা দেখো। প্রথম পুরুষ এবং প্রথম মহিলা যারা জিকের মধ্যে, মানে এটা জিকে, তারা কি কি করেছেন। ভারতবর্ষের মধ্যে প্রথম পুরুষ যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন, যিনি প্রথম নোবেল পুরস্কার প্রাপক, যিনি প্রথম ভারতরত্ন প্রাপক, যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়ে যান, যিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এইগুলো। ঠিক মহিলাদের ক্ষেত্রেও তাই, দেখেছো এগুলো হলো মহিলা। তাহলে এগুলো যদি না পড়ো ঠিক মতো, চন্দ্রযান দেখো,
সাম্প্রতিককালে চন্দ্রযান-3 তার সম্পর্কে কবে লঞ্চ করা হয়েছে, কোন সময় লঞ্চ করা হয়েছে, কোথা থেকে লঞ্চ হয়েছে, যে রকেটের মাধ্যমে লঞ্চ হয়েছে সেইটা পুরো ডিটেলটা রয়েছে। 3টে ল্যান্ডার রয়েছে, তার নাম কি, ল্যান্ডার, রোভার, এইগুলো, সরি 3টে মডিউল রয়েছে, তার যে ল্যান্ডার, রোভার, এইগুলো। তারপরে তোমার কার নামে হয়েছে, চন্দ্রযানের ওজন কত ছিল, পুরোটা ডিটেল দিয়ে দিয়েছি, এরকম পয়েন্ট করে করে দিয়েছি। আর এর থেকে আমার তো মনে হয় যে আর কিছু বলার নেই। সুন্দরবন সম্পর্কে রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড, আচ্ছা এটা গ্র্যামি হবে, গ্রানি নয়। ময় হর্ষই হবে এটা, হ্যাঁ। এই যে এটা 2023-এর গুরুত্বপূর্ণ যে ফোরাম গুলো রয়েছে, বার্ষিক সম্মেলন, সেগুলো কোথায় কি অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত। উল্লেখযোগ্য নৃত্যশিল্পী, তারা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, কোন ধরনের নাচ, নাচগুলো কোথায় কোন অঞ্চলের জন্য বিখ্যাত, সেগুলো, মানে যেটাকে আমরা সংস্কৃতি বলি, কালচারাল যে বা ডান্সেস, এখনকার যে তোমার কি বলে স্ট্যাটিক যে জিকে পার্টটা থেকে যে যে জায়গাগুলো প্রশ্ন আসছে, ডান্সার্স, ফোক ডান্স, এগুলো কোন রাজ্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেগুলো। ভারতের খনিজ সম্পদ, দিয়েছি অনেকটা, এবার তোমরা বাদ বাকিটা তো অবশ্যই পড়তে হবে, দেখতে হবে। এগুলো স্ট্যাটিক জিকের পার্ট, দেখো এই জায়গাটা বলছি। স্ট্যাটিক জিকের পার্টটা হচ্ছে পক্ষী সংরক্ষণালয়, অর্থাৎ বার্ডস যে রিজার্ভ যেগুলো রয়েছে সেগুলো, তারপরে অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, সেগুলো, ন্যাশনাল পার্ক গুলো, জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, সেগুলো কোন রাজ্যে অবস্থিত, কি কি খেলার জন্য সেখানে বিখ্যাত, বিভিন্ন দেশের যে জাতীয় খেলা সেটা, উল্লেখযোগ্য খেলার গুরুত্বপূর্ণ স্থান, অর্থাৎ যেমন ক্রিকেট ফিল্ডে খেলা হয়, হ্যাঁ এইভাবে, ফুটবল কোথায় হয়, ঠিক আছে, তোমার সরি ক্রিকেট পিচে খেলা হয়, ঠিক আছে, এইভাবে আর কি, ঠিক আছে। তো গলফ হচ্ছে কোর্সে খেলা হয়, সুইমিং পুলে হয়। এই বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলাগুলো কোথায় কোনটা হচ্ছে, খেলার সঙ্গে অ্যাসোসিয়েটেড গুরুত্বপূর্ণ বিখ্যাত ব্যক্তিরা, কোন খেলার সঙ্গে কে অ্যাসোসিয়েটেড, ইউনেস্কোর গুরুত্বপূর্ণ স্থান, রাজধানী, এখন কনটেক্সটে কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাদের রাজধানী কোনগুলো, পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশের রাজধানী এবং তার মুদ্রা। বাস এই, আর এত প্রশ্নের ব্যাখ্যাও রয়েছে, এই যে পুরো এখানটা থেকে তোমাদের সুলতান পিরিয়ডটা রয়েছে, সুলতান এবং মোঘল দুটোই রয়েছে, দেখতেই পাচ্ছ। যেখান থেকে তোমার বিভিন্ন এই মুহূর্তে সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর, মানে এগুলো বিভিন্ন ট্রাইবাল মুভমেন্ট যেগুলো আইএনএম অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিল, ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো দিলাম, তোমরা এবারে মানে পড়াশোনা করো ঠিক ম্যাম করে। ওই সংবিধান গৃহীত যেটা 4টা দাগ দিলেন ওটা একটু দিন না আরেকবার। আচ্ছা দাঁড়াও এক মিনিট, এরে পেজটা তো মনে নেই আমার, দাঁড়াও দেখছি। একান্ত নাম
দেখছি আমি, যদি একান্ত না পাই এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, মানে দাগ দেওয়া পিডিএফটা একবার দেখে নিচ্ছি। কি কি আছে বলো, আমি বলে দিচ্ছি। যেমন তোমার কি বলে মৌলিক অধিকার, মৌলিক তোমার কি বলে প্রস্তাবনার ভাষা, তারপর একক নাগরিকত্ব, দাগ দিয়ে নাও, আমি বলে দিচ্ছি। মৌলিক কর্তব্য, যুক্তরাষ্ট্রীয় যে প্রকৃতি সেই জায়গাটা, যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি এই জায়গাটা, আর হচ্ছে এই যে দেখে নাও, একক নাগরিকত্ব, মৌলিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগের নিরপেক্ষতা, মৌলিক কর্তব্য, জরুরি অবস্থা বা যেটাকে সরি বললাম যে প্রস্তাবনার ভাষা বলেছি, প্রস্তাবনার ভাষা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট, এই লিস্টটা ভালো করে দেখে যাবে। যুগ্ম তালিকা, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, প্রস্তাবনার ভাষা, সংবিধান সংশোধন পদ্ধতি, এই জায়গাগুলো, উপরাষ্ট্রপতি, এইগুলো। কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। ম্যাডাম বলো বলো। ম্যাডাম এই দাগ দেওয়া পিডিএফটা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দাগ দেওয়া পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেবো। আচ্ছা, এটা দিলাম, এটা তো বলে দিলাম। আর আরেকটা নোট আমি দিয়েছি, যেটা বললাম আমি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে? এটা তোমরা দাগ দিয়ে নেবে, আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না। আর আর যে টপিক গুলো বললাম, আর পুরস্কার গুলো আরেকবার বলে দিচ্ছি, এগুলো একটু লিখে নাও। পুরস্কার গুলো হচ্ছে, যেগুলো পুরস্কার ভালো করে পড়বে: গ্র্যামি, পুলিৎজার, ম্যাগসেসে, ভারতরত্ন, জ্ঞানপীঠ, এইগুলো। ম্যাম গ্র্যামি, একটু আস্তে আস্তে বলুন না, লিখতে পারছি না। আচ্ছা বলছি, আস্তে আস্তে বলছি। গ্র্যামি লিখে দিচ্ছি, রিসেন্টটা দেখবে গ্র্যামি, তারপরে হচ্ছে জ্ঞানপীঠ, দিয়ে দেবো তোমাদের এতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটে, জ্ঞানপীঠ। তারপরে হচ্ছে তোমার এই জ্ঞানপীঠ, আর হচ্ছে নোবেল। তারপরে হচ্ছে সাহিত্য একাডেমি, ঠিক আছে? পুলিৎজার, ম্যাগসেসে, এইগুলো। সিনেমার ক্ষেত্রে হচ্ছে জাতীয় পুরস্কার, অস্কার, অস্কারটাকেই বলা হয় গোল্ডেন গ্লোব। বাফটা, এগুলো, এই পুরস্কারগুলো ভালো করে দেখবে। গ্র্যামি, জ্ঞানপীঠ, নোবেল, সাহিত্য একাডেমি, পুলিৎজার, ম্যাগসেসে, জাতীয় পুরস্কার, অস্কার, গোল্ডেন গ্লোব যেটাকে বলা হয়, একই জিনিস, আর হচ্ছে বাফটা। ওকে, এটা অফ করি, এই পিডিএফটা। কারোর যদি এই পিডিএফটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। ম্যাম এর আগে যে রাইটারের মানে বইগুলো দিয়েছিলেন, কে কোনটা লিখেছে, আর এখানে বাকি যে এখানে এই পিডিএফটাতে যেটা দিয়েছেন, এই কটা করলে যথেষ্ট? যথেষ্ট, তার মধ্যে আমি আরো দেব, আরো।
ম্যাম অতগুলো পারবো। কারণ আমি তো জানি না প্রশ্নপত্রে কি আসবে, তাই না? কারণ কম্পিটিটিভ এক্সামসে সাজেশন করা যায় না, গুরুত্বপূর্ণ গুলোই দেবো। এখানে মনে রাখাটাই হচ্ছে ক্যাপাসিটি, যে মনে রাখতে পারবে সে করতে পারবে। আরো গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দেবো। ম্যাম আচ্ছা, এটা এই যে এই নোটসটাতে যতগুলো দিয়েছেন হ্যাঁ, 187টা যে পেজ আছে, তো এইটা পড়লে মিসলেনিয়াসেরও হয়ে যাবে, তারপরে ক্লার্কশিপের সবই হয়ে যাবে এটাতে না ম্যাম? ক্লার্কশিপ ফুড এসআইটা হবে, মিসলেনিয়াস করাটা টাফ, কারণ মিসলেনিয়াসের প্রশ্ন কিন্তু ততটা সহজ হবে না, ঠিক আছে? মিসলেনিয়াসের প্রশ্ন ডাব্লিউবিসিএস এর মতোই কিছুটা কাছাকাছি লেভেলেই হবে, মিসলেনিয়াস টাফ আছে। ক্লার্কশিপ অবশ্যই কভার করবে। হ্যাঁ, আমি এটা থেকে তো বলতে পারি না যে পুরোটা কভার করবে না, ডেফিনেটলি করবে, 60% তো কভার করবেই, বাকি 40%-এর জন্য আরো কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ ওটা আরো একটু পরে গিয়ে পরীক্ষা হবে, তখন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তে হবে তখনকার। আর তোমার কি বলে, ওখানে সায়েন্স পোর্শনটা আরেকটু বেটার ভাবে পড়তে হবে, আর একটু প্রশ্ন ভেতর থেকে আসবে, সেগুলোর জন্য পড়তে হবে, এই আর কি। তোমাদের কারোর কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে স্যারকে বলবে। ফুড এসআই পরীক্ষাটা দিয়ে এসো, আশা করছি এই নোটসটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তারপর যদি তোমরা বলো তো ডেফিনেটলি আমরা তোমার কি বলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য তোমাদেরকে স্পেশাল ভাবে পড়ানোর একটা জায়গা দেখবো আর কি ভেবে, ঠিক আছে? সেটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার এই নোটটা দেখো। এখানে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে। দেখেছো কিভাবে আমি প্রশ্নগুলো করে দিয়েছি? এই যে, আচ্ছা, এখানে হচ্ছে এইটার উত্তরটা এইটা হবে, ঠিক আছে? এটা চলে এসছে এই লাইনে। ইসরোর বিজ্ঞানী ডক্টর ভি আর ললিতাম্বিকা ভূষিত হয়েছেন। ওকে, এই জায়গাটা এইভাবে প্রশ্নগুলো করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো, এইভাবে যাতে সুবিধা হয়, কারণ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তো। আচ্ছা, ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন, আমরা বলে না যে এই দিনে কোনটা পালিত হয়েছে, কোন ডে পালিত হয়েছে, সেটা মাস ধরে ধরে আমাদের করা উচিত, সেটা করে দিয়েছি। ডিসেম্বরের 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, 2 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, 2 ডিসেম্বর আরেকটা হয় যে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে, 4 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে, 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এটা 5 নম্বর, মানে 5 নম্বর নয়, এটা 5 ডিসেম্বরেরটা আসে পরীক্ষায়, ঠিক আছে? হিউম্যান রাইটস, এটা আসে পরীক্ষায়। এখান থেকে এইটা আসে মাইগ্রেন্টস ডে, 18 ডিসেম্বরেরটা আসে। 22 ডিসেম্বর ম্যাথমেটিক্স ডে, এটা আসে পরীক্ষায়। কনজিউমার রাইটস ডে 24 তারিখ, জাতীয় ভোক্তা অধিকার দিবস। 25 তারিখে আসে গুড গভর্নেন্স ডে, যেটা অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে হয়েছে। আচ্ছা, এবার 2024 সালের জানুয়ারি, তার গুরুত্বপূর্ণ দিবস কোন দিন, কোন দিবস পালিত হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেল দিবস, এটা আসে। জাতীয় পাখি দিবস আসে, প্রবাসী ভারতীয় দিবস আসে, হিন্দি দিবস আসে, জাতীয় শিশু কন্যা দিবস আসে, ভোটার দিবস আসে। নিয়োগের মধ্যে অর্থ কমিশনের চেয়ারম্যান কে হয়েছে, এগুলো আসতে পারে পরীক্ষায়, মানে আসবে, এগুলো গুরুত্বপূর্ণ। নতুন চিফ সেক্রেটারি কে হলেন পশ্চিমবঙ্গের। আচ্ছা,
চিফ সেক্রেটারির সাথে বলে দিই যে তোমার হোম সেক্রেটারি কে হয়েছেন সেটাও গুরুত্বপূর্ণ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী হয়েছিলেন, ঠিক আছে, সেগুলো ভালো করে দেখবে। অ্যাওয়ার্ডস দেখেছো কোনটা কে অ্যাওয়ার্ডস পেয়েছে, কে কোন বিভাগে, এগুলো দিয়েছি। 2024-এর অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে 12 ফেল, তোমরা সকলেই আশা করি জানো। কুভেম্পু অ্যাওয়ার্ড বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জিতেছেন, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস জিতলেন বারাক ওবামা, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, সেইটা। এই যে গোল্ডেন গ্লোবস দেখো, ওপেন হেইমার, সেরা ড্রামা, এগুলো গুরুত্বপূর্ণ। মিসেস ইন্ডিয়া কে জিতেছে, বেস্ট ফিফা লিওনেল মেসি। সব থেকে পরিষ্কার শহর ক্লিন ইন্দোর এবং সুরাট। এগুলো বেস্ট এয়ারপোর্ট ছিল বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট, এটা ইম্পর্টেন্ট। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কর্পূরী ঠাকুর। আচ্ছা এটা আমাকে বলো, আগের দিনকে আমি এটা দিয়ে দিয়েছিলাম না নোটটা, ভারতরত্ন ওনার ডিটেলটা পুরোপুরি করিয়ে দিয়েছিলাম তো? এই নোটটা দিয়েছিলাম তো আগের দিন, ভারতরত্ন সম্পর্কে ডিটেলসটা? ম্যাডাম হ্যাঁ বলো। বলছি এটার ওই দাগ দেওয়া পিডিএফটা দিয়ে দেবেন এটা। হ্যাঁ দিয়ে দেবো, দাগ দেওয়া পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু আমি বলছি যে এটা তো আমি গুরুত্বপূর্ণ গুলো বললাম, যেটা বললাম যে কর্পূরী ঠাকুরের কথা, এটা আমি দিয়েছিলাম না আগের দিনকে ভারতরত্ন হ্যাঁ ম্যাম, ডিটেলটা? হ্যাঁ দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ ওটা ওই ডিটেলটা পড়ে যাবে ভালো করে। এই যে পদ্মশ্রী আগের দিন করিয়ে দিয়েছিলাম, এগুলো পদ্মশ্রী পদ্মভূষণ কে কে পেয়েছে, 69th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, ঠিক আছে। ইন্ডেক্স গুলো ভালো করে পড়বে। গোল্ডেন লিডার অফ ইন্টারেস্ট তকমা পেয়েছে এইটা। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান উইমেন চেন্নাই রয়েছে, ঠিক আছে, মেয়েদের জন্য নিরাপত্তার জন্য বেশ করে। আচ্ছা এই যে পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্টার্ট আপ র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা দেখবে। আচ্ছা ফোর্বস এর তালিকায় যেটা রয়েছে এটা দেখবে। চতুর্থ বৃহত্তম স্টক এক্সচেঞ্জ মানে ভারতের, এটা দেখবে। এবার কে নির্বাচিত হচ্ছেন যারা যারা, এগুলো দেখতে হবে, এটা আমি এখানে কাটতে পারবো না, এটা ভালো করে দেখবে। যার মধ্যে কাটতে পারবো না নয়, ভুটানটা দেখবে ভালো করে, বাংলাদেশটা দেখবে, ফ্রান্স দেখবে। এটা ভালো করে পড়বে, তার মানে এই নয় যে বাদ বাকিগুলো পড়বে না, ওগুলো পড়তে হবে। খেলাধুলো, খেলাধুলো স্পোর্টস রিলেটেড বিষয়গুলো সবগুলোই পড়বে, এখান থেকে আমি কাটবো না কিছু। তার মধ্যে বেশি ভালো করে এটা এটা ওডিআই, এইটা, এগুলো ভালো করে দেখে যাবে, যেগুলো যেগুলো দাগ দিচ্ছি। আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এ হোস্ট করছে সাউথ আফ্রিকা। এইগুলো কোনটাকে হোস্ট করছে, হোস্ট কান্ট্রি যেগুলো। স্প্যানিশ সুপার কাপ কে জিতেছে। মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার, টি20 ক্যাপ্টেন অফ দ্য ইয়ার, এগুলো। সামরিক মহড়াগুলো কোথায় হচ্ছে, কোন জায়গায়,
কোন দেশের সঙ্গে কোন দেশের হচ্ছে, বই এবং লেখক, এটা একদম গুরুত্বপূর্ণ। জানুয়ারি মাসের যে সমস্ত বই বেরিয়েছে, যার মধ্যে আমি বলবো ভালো করে পড়বে, আরিফ মোহাম্মদেরটা ভালো করে পড়বে, রাম মন্দির নিয়ে তো খুব আলোচনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মুকুন্দ নারাভানে, এটা একটু পড়বে। বইগুলোর নাম ভালো করে একটু পড়বে। এই যে এইটা এইটা এক সমন্দর মেরে অন্দর, ঠিক আছে, সঞ্জীব যোশীর লেখা। আচ্ছা, ওয়াই ভারত ম্যাটার্স শিরোনামে ডক্টর এস জয়শঙ্কর, যিনি বর্তমানে বিদেশ মন্ত্রী ছিলেন, আগে তিনি তোমার কি বলে ফরেন সেক্রেটারি ছিলেন, ঠিক আছে, ভালো করে এই জায়গাটা পড়বে। কি কি যোজনা বা অভিযান, মানে কি কি স্কিম লঞ্চ করছে, কোন রাজ্য লঞ্চ করছে, সেটা ভালো করে দেখবে। ব্যাংক অর্থনীতি অত বেশি চাপ নেওয়ার দরকার নেই, খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে কাইট ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন জায়গা, সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে এটা অমিত শাহ জয়পুরে উদ্বোধন করবেন, এই জায়গাগুলো। আচ্ছা, আসাম, এই যে চান্দুবি যে ফেস্টিভ্যাল, এটা ষাঁড়ের এই যে জাল্লিকাট্টু তামিলনাড়ুতে হয়, এটা কোথায় হয় এই উৎসবটা, এটা পরীক্ষায় আসে প্রশ্নটা। ইউক্রেন পিস সামিট সুইজারল্যান্ড, এটা এটা ভালো করে পড়বে। পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল, এটা পরীক্ষায় আসে, এই হর্নবিলটা কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রয়াণ ওস্তাদ রশিদ খান, প্রভাত রে, তারপরে হরিরাম ত্রিবেদী, এই তিনটে পড়ে গেলেই হবে। বাদ বাকি এখানে জিআই ট্যাগ পাচ্ছে যেগুলো, দেখবে জিআই ট্যাগ যেগুলো পাচ্ছে দেখবে ভালো করে। গরুর জন্য অভয়ারণ্য, ভাল্লুক, ধূসর ভাল্লুকের জন্য জিআই ট্যাগ। স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল স্কিল, অতটা ইম্পর্টেন্ট নয়, এটা দেখবে। ব্ল্যাক টাইগার সাফারি, উড়ি সেক্টরে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি, এইটা খুব আলোচনার শীর্ষে এসেছিল, এটা দেখবে। ডিজিটাল ফরেনসিক্স, এটা গুরুত্বপূর্ণ, সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেনসিক্স, যেটা গুজরাটে হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই নোটটা এবং এই নোটটা, যেগুলো যেগুলো বললাম ভালো করে দেখে যাবে, ঠিক আছে। কারো যদি কোনো অসুবিধা থাকে বলো, আমি এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করে দেওয়ার চেষ্টা করব। ম্যাম এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যেগুলো যেগুলো ঠিক দাগ দিয়ে দিলেন, এই পিডিএফটা দিয়েন। আচ্ছা, আমি সবগুলো পিডিএফ, দাগ দেওয়া পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেগুলো দাগ দিয়ে দিলেন ওইগুলো বেশি ভালো করে পড়বো, আর বাকিগুলো মোটামুটি। এগুলো মোটামুটি দেখে গেলেই হবে, এগুলো ভিভিআই, এগুলো ভালো করে দেখে যাবে। ম্যাম এর বাইরে তো না অত আর মনে কিছু পড়বো না, যা যা দিলেন নোটস এইটাই পড়ে যাবো, আর পারবো না। এটাই আগে ভালো করে রপ্ত করতে হবে। আর প্লাস হচ্ছে যে পরীক্ষাগুলো দিচ্ছ, তো কিরকম মার্কস আসছে পরীক্ষাগুলো দিয়ে? নেগেটিভ মার্কিং এর জন্য ম্যাম নাম্বারটা বেশ কমেই যাচ্ছে। নেগেটিভ করো না, না জানলে করবে না, এটা আমি বারবার বলছি। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, যে নেগেটিভ মার্কিং করো না, তাতে যেটুকুও মানে পাশ করার আশা থাকবে সেটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, এটুকু করো। যদি কোনো অসুবিধা থাকে স্যারকে অবশ্যই জানাও, আমি তো আছি, বলে দেবো সব।
আবার এমন নয় যে ক্লাস দেব না, কিন্তু তোমরা আগে জানাও তোমাদের কোন কোন জায়গাগুলো অসুবিধা আছে, ঠিক আছে? আমি তো দিচ্ছি নোটস করে। ওকে, আর কোনো প্রশ্ন নেই তো? সো গুড নাইট। প্রশ্ন থাকলে বলো। নেই তো প্রশ্ন? ওকে, গুড নাইট না ম্যাম আজকে তাহলে। নেই। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। ওকে।